একবার ভেবে দেখুন তো, হঠাৎ করে যদি পৃথিবীতে এমন এক ধরনের প্রাণী চলে আসে যেটা কিনা সামান্য শব্দ করলেই সঙ্গে সঙ্গে আপনাকে মেরে ফেলবে। এমনই এক শ্বাসরুদ্ধকর কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তো গল্পটি শুরু হয় একটি রিসার্চ টিমকে দেখিয়ে, যারা কিনা একটি পাহাড়ের গুহায় রিসার্চ করছিল। তারা মাটি থেকে প্রায় 1000 ফিট নিচে চলে এসেছে, যার ফলে এখানে কোনো আলো বাতাস নেই। এমনকি এই জায়গাটি অনেক অন্ধকার ছিল। তারা আসলে এমন একটি টিম যারা কিনা পৃথিবীর রহস্যময় জিনিসগুলোকে খুঁজে বের করে। এখানে তারা একটি গর্ত খুঁজে পায়। তখন তারা বুঝতে পারে যে এই গর্তটি হলো শত শত বছরের পুরনো। গর্তটি দেখে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তো এইসব জিনিসেরই সন্ধান করে। তারা গর্তটিকে অনেক মনোযোগ সহকারে দেখছিল। কিন্তু ঠিক তখনই গর্তটির মধ্য থেকে বাদুড়ের মতো অদ্ভুত এক ধরনের প্রাণী বের হতে থাকে। তবে এগুলো কিন্তু কোনো বাদুড় ছিল না, বরং এগুলো ছিল অদ্ভুত এক ধরনের অজানা প্রাণী। প্রাণীগুলোকে দেখে রিসার্চ টিম অনেক ভয় পেয়ে যায়, আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে এই প্রাণীগুলো তাদেরকে ঘিরে ফেলেছে। দেখতে দেখতে প্রাণীগুলো তাদের সবাইকে সেখানেই মেরে ফেলে। এরপর এই প্রাণীগুলো পাহাড়ের গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। তারা আসলে সংখ্যায় অনেক বেশি ছিল, যার ফলে রিসার্চ টিম তাদের সঙ্গে পেরে ওঠেনি। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হলো এলি। এলি আসলে একজন কলেজ স্টুডেন্ট, তবে সে কিন্তু কলেজের বাকি ছেলে মেয়েদের মতো ছিল না। এলি ছিল খুব শান্ত প্রকৃতির। এর প্রধান কারণ হচ্ছে, আজ থেকে প্রায় 3 বছর আগে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তখন থেকে সে আর কানে শুনতে পায় না। আর এই বিষয়টি নিয়ে কলেজের প্রায় প্রত্যেক ছেলে মেয়ে তাকে নিয়ে মজা করে। তবে এলি সেই সকল ছেলে মেয়েদেরকে কোনো পাত্তা দিত না। সে নিজের মতো করে পড়াশোনা করত। কিন্তু কলেজে তার শুধুমাত্র একটি ফ্রেন্ডই ছিল, যার নাম হলো জ্যাক। অন্যদিকে এলির পরিবারে তার মা, বাবা, দাদি এবং ছোট ভাই রয়েছে। এলির বাবার নাম হলো হিউ, মায়ের নাম কেলি, দাদির নাম লিন এবং ছোট ভাইয়ের নাম জিউট। এলিদের একটি পোষা কুকুর আছে, আর তাদের কুকুরটির নাম হলো টম। এলি যেহেতু এখন কানে শুনতে পায় না, তাই সে তার পরিবারের সঙ্গে ইশারায় কথা বলতো। প্রায় 3 বছর যাবৎ তারা এলির সঙ্গে এভাবেই কথা বলে, ফলে ইশারায় কথা বলা তাদের কাছে খুবই স্বাভাবিক একটি ব্যাপার। রাতের বেলায় এলি তার পরিবারের সঙ্গে বসে ডিনার করছিল, আর ডিনার করার সাথে সাথে তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। এদিকে তাদের টিভিতে নিউজ চলছে, কিন্তু তারা কেউই নিউজের দিকে খুব একটা মনোযোগী ছিল না। তবে হঠাৎ করে টিভিতে তারা অদ্ভুত একটি নিউজ শুনতে পায়, যেখানে বলা হচ্ছিল তাদের পুরো শহরে অদ্ভুত এক ধরনের প্রাণী ছড়িয়ে পড়েছে। সেটা দেখতে অনেকটা বাদুড়ের মতো। আসলে এই প্রাণীটি ছিল ড্রাগন এবং বাদুড়ের একটি সংমিশ্রণ। বিজ্ঞানীরা এখন এই প্রাণীটির নাম দিয়েছে ওয়েট। ওয়েটরা ছিল তাদের পুরো শহরের জন্য একটি আতঙ্কের নাম, কারণ তারা যে মানুষকে তাদের সামনে পাচ্ছে তাদের উপরই তারা আক্রমণ করছে। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে, এ সকল প্রাণীগুলো সামান্য একটু শব্দ পেলেই ঝাঁকে ঝাঁকে মানুষের দিকে তেড়ে আসে। আর একবার যদি এই প্রাণীগুলো কোনো মানুষের উপর আক্রমণ করে ফেলে, তাহলে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব ব্যাপার, কারণ তারা মুহূর্তের মধ্যে মানুষকে টুকরো টুকরো করে ফেলে। তাই এই প্রাণীগুলো হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্র একটি উপায় আছে, আর সেটা হলো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, এমনকি কোনো শব্দ না করা, যাতে করে ওয়েটদের কানে কোনো শব্দ না পৌঁছয়। প্রায় প্রত্যেকটি নিউজ চ্যানেলে এসব কথাই বলা হচ্ছিল। এদিকে এলি এবং তার পরিবার নিউজ স্টেশনে অনেক অবাক হয়ে যায়, এমনকি তারা অনেকে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা এটা বুঝতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত, আর বেঁচে থাকার জন্য তারা যাবেই বা কোথায়। তারা যে শহরটিতে বসবাস করে সেই শহরটির জনসংখ্যা অনেক বেশি, যার ফলে তাদের শহরে এমনিতেই অনেক শব্দ হয়। এদিকে যদিও এলি কানে শুনতে পায় না, কিন্তু সে নিউজ দেখে সবকিছু বুঝতে পারে। এলি আসলে অনেক বুদ্ধিমতী ছিল। এলি এখানে তার পরিবারকে বলে, আমাদের বাড়ি তো শহরে অবস্থিত, আর শহর এলাকায় শব্দ তো হবেই। তাই এখন আমাদেরকে বাঁচতে হলে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে মানুষজন খুব কম। তাই আমাদের এখন আশেপাশের যে কোনো গ্রামে যাওয়া উচিত, কারণ গ্রামের জনসংখ্যা অনেক কম, এমনকি সেখানকার পরিবেশ অনেক শান্ত। এখানে এলির সঙ্গে সবাই একমত হয়। এরপর তারা সবাই মিলে গ্রামের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে এলির বাবা হিউ তার বন্ধুর বাড়িতে আসে, যাতে করে সে তাকে সবকিছু জানাতে পারে। তার বন্ধুর নাম হলো ডেভিড। ডেভিডের বাড়ি হিউদের বাড়ির পাশেই ছিল। এখানে ডেভিডকে সবকিছু খুলে বলে। ডেভিড তখন তার সঙ্গে যেতে চায়। এরপর তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গাড়িতে তোলে, যাতে করে তারা পরবর্তী সময়ে এগুলো কাজে লাগাতে পারে। ডেভিড এখানে তার সঙ্গে একটি বন্দুকও নেয়। কিছুক্ষণ পর তারা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হিউ ও তার পরিবার ছিল একটি গাড়িতে, আর ডেভিড ছিল আলাদা একটি গাড়িতে। গাড়িতে বসেই এলি তার বেস্ট ফ্রেন্ড জ্যাককে ফোন দেয়। সে এখানে ভিডিও কলে ইশারার মাধ্যমে জ্যাকের সঙ্গে কথা বলছিল। এলি এখানে জ্যাককে বলে, আমরা এই শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে চলে এসো। কিন্তু জ্যাক তাকে জানায় যে
তার পরিবার তাকে কোথাও যেতে দিচ্ছে না, কারণ তারা সবাই এখন নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আর আপাতত তারা সবাই এখানেই থাকতে চায়। এতে এলির একটু মন খারাপ হয়। কিছুক্ষণের মধ্যে তারা শহরের রাস্তায় চলে আসে আর দেখতে পাই রাস্তাতে এখন প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে, কারণ শহরের প্রত্যেকটি মানুষই জীবন বাঁচানোর জন্য শহর থেকে পালিয়ে যাচ্ছে। ডেভিড এবং হিউরা প্রায় অনেক সময় ধরে সেখানেই আটকে ছিল। তারা বিন্দুমাত্র সামনের দিকে এগোতে পারছিল না। ডেভিড তখন হিউকে বলে, এভাবে যদি আমরা এখানে আটকে থাকি তাহলে 2 দিনেও সেই গ্রামে পৌঁছতে পারবো না। তাছাড়াও এখানে বসে থাকা আমাদের জন্য একদমই ঠিক নয়, কারণ যে কোনো সময়ে ওয়েডরা এখানে চলে আসতে পারে। আমি আলাদা একটি রাস্তা চিনি, আমাদের এখন সেখান দিয়ে যেতে হবে। ডেভিড তখন তাদের সবাইকে একটি আলাদা রাস্তা দিয়ে গ্রামের দিকে নিয়ে যেতে থাকে। আসলে এই রাস্তাটি ছিল একটি জঙ্গলের মধ্যে, যার ফলে ডেভিড যখন ড্রাইভ করছিল তখন হঠাৎ করে তার গাড়ির সামনে কয়েকটি হরিণ চলে আসে। আর ডেভিড সেই হরিণগুলোকে বাঁচাতে গিয়ে সেখানে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হিউ তখন তার গাড়ি থেকে নেমে দৌড়ে ডেভিডের কাছে আসে। হিউ এখানে দেখতে পায় ডেভিড তার শরীরে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে, এমনকি তার পুরো শরীর থেকে রক্ত পড়ছে। হিউ তখন ডেভিডকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড তার গাড়ির নিচে একদম চাপা পড়ে গিয়েছে। হিউ তখন গাড়িটিকে তার উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও কোনো লাভ হচ্ছিল না। ডেভিড তখন হিউকে বলে, তুমি আমার চিন্তা বাদ দাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে যে কোনো সময়ে ওয়েডরা এখানে চলে আসতে পারে। কিন্তু ডেভিড তাকে রেখে সেখান থেকে কিছুতেই যেতে চাইছিল না। তখন ডেভিড তাকে বলে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কিছুক্ষণ পর আমি এমনিতেই মারা যাব, তাই তুমি আমার জন্য সময় নষ্ট করো না, তুমি আগে তোমার পরিবারকে বাঁচাও, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। হিউ তখন বাধ্য হয়ে তার গাড়িতে ফিরে আসে আর তারা সবাই মিলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকটি ওয়েড চলে আসে। আর এই ওয়েডদেরকে দেখে এলির কুকুর টম সেখানে অনেক জোরে জোরে ভুগতে শুরু করে। ফলে শব্দ পেয়ে আশেপাশে থাকা সমস্ত ওয়েডরা এখানে চলে আসতে থাকে। ওয়েডরা এখন তাদের পুরো গাড়ি ঘিরে ফেলেছে। এদিকে তাদের কুকুর টম কিছুতেই চুপ হচ্ছিল না, ফলে ধীরে ধীরে সেখানে ওয়েডদের সংখ্যা বাড়তে থাকে। এভাবেই চলতে থাকলে তারা আর বাঁচতে পারবে না। তাই হিউ বাধ্য হয়ে টমকে খুব সতর্কতার সাথে গাড়ি থেকে বের করে দেয়। ফলে দেখা যায় সেখানে থাকা সকল ওয়েডরা মুহূর্তের মধ্যেই টমকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে টমের উপর আক্রমণ করে। ফলে সেখানে টম মারা যায়। এলি এতে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়, কারণ সে টমকে অনেক ভালোবাসতো। তাই সেখানে টমের জন্য সে কান্না করতে থাকে। এলির মা তখন এখানে এলিকে সান্ত্বনা দেয়। এদিকে টমের জন্য হিউয়েরও অনেক খারাপ লাগছিল, কিন্তু তার তো এখানে কিছুই করার ছিল না। হিউ তখন তাদের সবাইকে চুপ করতে বলে, আর এবার তারা সবাই মিলে ইশারার মাধ্যমে কথা বলতে শুরু করে। তারা যেহেতু এলির সঙ্গে প্রায় 3 বছর যাবত ইশারায় কথা বলে, তাই চুপ থেকে কথা বলা তাদের কাছে কোনো কঠিন ব্যাপার ছিল না। তারা সেখানে প্রায় অনেক সময় যাবত নিশ্চুপ ছিল, কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছিল না। ওয়েটরা তাদের গাড়ির কাছ থেকে কোথাও যাচ্ছিল না। ফলে হিউ এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে দূর থেকে ডেভিড সবকিছু দেখছিল। ডেভিড তখন তাদেরকে বাঁচানোর জন্য তার বন্দুকের সাহায্যে গুলি করে শব্দ উৎপন্ন করে, যাতে করে শব্দ পেয়ে ওয়েডরা তার কাছে চলে যায়। ডেভিড এখানে অনবরত গুলি শব্দ করছিল, ফলে সেখানে থাকা সমস্ত ওয়েডরা সোজা ডেভিডের কাছে চলে যায়। আর তারা সঙ্গে সঙ্গে ডেভিডকেও টমের মতো করেই টুকরো টুকরো করে ফেলে। ফলে সেখানে ডেভিডের মৃত্যু হয়। এদিকে সুযোগ পেয়ে হিউ তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গা থেকে অনেক দূরে চলে আসে। এখন তারা যে জায়গাতে এসেছে সেই জায়গাটা অনেক নিরিবিলি ছিল, তাই তারা সবাই এখন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা পায়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকে, কারণ ড্রাইভ করার মতো সামনে আর কোনো রাস্তা ছিল না। এখন তারা সবাই সেখানে থাকার মতো একটি জায়গা খুঁজছে, কারণ এভাবে বাইরে থাকলে যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে। তাই তারা সবাই মিলে সেখানে একটি বাড়ি খুঁজতে থাকে, কিন্তু এটা যেহেতু অনেক ঘন জঙ্গল ছিল, তাই আশেপাশে কোনো মানুষ অথবা বাড়ির চিহ্ন পর্যন্ত নেই। অবশেষে রাতের বেলা তারা সেখানে একটি বাড়ি দেখতে পায়, কিন্তু বাড়িটির চারপাশ লোহার খাঁচা দিয়ে ঘেরা ছিল, যার ফলে তারা সেই বাড়ির ভেতরে যেতে পারছিল না। তাই তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেই বাড়ির মধ্য থেকে বন্দুক হাতে নিয়ে একটি বৃদ্ধ মহিলা বের হয়। মহিলাটিকে দেখে এমন মনে হচ্ছিল সে হয়তো কোনো মানসিক রোগী, কারণ মহিলাটি তাদেরকে দেখে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে। এমনকি সে সেখানে গুলি চালাতে থাকে। ফলে গুলির শব্দে সেখানে ওয়েডরা চলে আসে, আর সঙ্গে সঙ্গে তারা মহিলাটির উপর আক্রমণ করে। এদিকে হিউ তার পরিবারকে নিয়ে কোনো মতে একটি জায়গাতেই লুকিয়ে পড়ে, আর তারা চুপচাপ সেখানে বসে থাকে। কিছুক্ষণ পরে ওয়েডরা সেই মহিলাকে মেরে সেখান থেকে চলে যায়। হিউ তখন সেই বাড়ির সামনে ছোটখাটো একটি টানেল দেখতে পায়,
যেটা সেই বাড়ির সাথে সংযুক্ত ছিল। তারা সবাই বুঝতে পারে তারা চাইলেই এই টানেলের মাধ্যমে বাড়িটির ভেতরে প্রবেশ করতে পারবে। তাই হিউ প্রথমে বাড়িটির ভেতরে চেক করতে যায়। ভেতরে এসে হিউ দেখতে পায় যে এই বাড়ির মধ্যে আর কোনো মানুষ নেই, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলা এখানে একাই থাকতো। হিউ তখন তার পরিবারকে এই টানেলের মধ্য দিয়ে ভেতরে আসতে বলে। এরপর তারা এক এক করে টানেলটি পার হতে থাকে। কিন্তু এলির ভাই জিউর যখন টানেলটি পার হচ্ছিল তখন সে সেখানে একটি সাপ দেখতে পায়। সাপটি সেখানে জিউরকে দেখে প্রচুর শব্দ করতে থাকে। এদিকে জিউর তাড়াতাড়ি করে টানেল থেকে বের হয়ে আসে। অন্যদিকে সাপের শব্দে সেখানে ওয়েডরা চলে আসে আর তারা সাপটির উপর আক্রমণ করে সাপটিকে মেরে ফেলে। এদিকে টানেলের কাছে এলির মা ছিল। সামান্য একটু শব্দ পেয়ে এলির মায়ের কাছে একটি ওয়েড চলে আসে আর সে তার পায়ের মধ্যে কামড়াতে শুরু করে। এদিকে হিউ এই দৃশ্য দেখতে পায়। সে কি করবে কিছুতেই বুঝতে পারছিল না, কিন্তু তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। হিউ আসলে সেখানে একটি রোড চিপার মেশিন দেখতে পেয়েছে। তখন সে দৌড়ে মেশিনটির কাছে চলে যায় আর সঙ্গে সঙ্গে সেই মেশিনটিকে অন করে দেয়। ফলে মেশিনের শব্দে সমস্ত ওয়েডরা মেশিনের ভেতরে ঢুকে যায়। এই সুযোগে হিউ তার পরিবারকে নিয়ে সেই বাড়ির মধ্যে চলে যায়। এরপর তারা সবাই দেখতে পায় ওয়েডদের কামড়ের ফলে এলির মায়ের পায়ে অনেক গভীর ক্ষত হয়েছে। এমনকি সেই ক্ষত স্থান থেকে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। এলির মা এখানে ব্যথায় ছটফট করছিল। এলি তখন তার বাবা হিউকে বলে, আমাদের এখন একটি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, তা না হলে ইনফেকশন মায়ের পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এরপর হিউ এবং এলি মেডিসিন আনার জন্য শহরের দিকে যায়। কিন্তু যখনই তারা শহরের মধ্যে পৌঁছয় তখন তারা দেখতে পায় পুরো শহর একদম বদলে গিয়েছে। শহরে কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই। সম্পূর্ণ শহর একদম খালি পড়ে আছে। ওয়েটরা আসলে শহরের বেশিরভাগ মানুষকেই মেরে ফেলেছে। এরপরে এলি এবং হিউ মেডিসিন নেওয়ার জন্য সেখানে থাকা একটি স্টোরে চলে যায়। তারা সেখানে অনেক মানুষের লাশ দেখতে পায়। এলি এখানে লক্ষ্য করে দেখে অনেকগুলো ডিম রয়েছে। এলি তখন বুঝতে পারে যে এগুলো আসলে ওয়েডদের ডিম, অর্থাৎ ওয়েডরা এভাবেই তাদের বংশবৃদ্ধি করছে। এরপর এলি যখন সামনের দিকে যাচ্ছিল তখন সেখানে তার কোনো একটি জিনিসের সঙ্গে ধাক্কা লাগে। ফলে শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ওয়েড চলে আসে। ঠিক তখনই হিউ পিছন দিকে গিয়ে সবটির ফায়ার অ্যালার্ম অন করে দেয়। ফলে শব্দ পেয়ে তারা সেদিকে চলে যায় আর হিউ তখন এলিকে নিয়ে বাইরে চলে আসে। এরপর তারা সেই বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই রাস্তাতে তাদের সঙ্গে একজন চার্চের দেখা হয়। সে দেখতে কিছুটা অদ্ভুত ছিল, এমনকি তার জিভ অর্ধেক কাটা ছিল, তাই সে ঠিক মতো কথা বলতে পারতো না। চার্চটা একটি কাগজের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে। সে এখানে তাদের দুজনকে সার্ভাইভ করার জন্য তার গ্রুপে জয়েন হতে বলে, কিন্তু হিউ তাকে মানা করে দেয় আর সে এলিকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। এরপরেই এলি তার মাকে বায়োটিক দেয়। ফলে ধীরে ধীরে সে এখন সুস্থ হতে থাকে। রাতের বেলায় এলি জেকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। জেক এখানে এলিকে জানায় তাদের পুরো শহরে ওয়েডরা ভর্তি হয়ে গিয়েছে, এমনকি তারা প্রায় সমস্ত মানুষকে মেরে ফেলেছে। ওয়েডদের আক্রমণে জেকের বাবা এবং মাও মারা গিয়েছে। তাই জেক একাই এখানে সার্ভাইভ করছে। জেক এখানে এলিকে একটি ইনফরমেশন দেয়, আর সেটা হলো ইন্টারনেট থেকে জেক জানতে পেরেছে ওয়েডরা ঠান্ডা সহ্য করতে পারে না। তাই যে সকল অঞ্চলের আবহাওয়া ঠান্ডা সে সকল অঞ্চলগুলো এখনো সুরক্ষিত আছে। তাই জ্যাক এখন নর্থের দিকে যাবে, কারণ সেখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এমনকি অনেক মানুষ এখানে সার্ভাইভ করছে। জ্যাক তখন এলিকেও তার পরিবারকে নিয়ে নর্থের দিকে চলে আসতে বলে। এলি তখন তার পরিবারকে এ কথা জানায়। এরপর তারা সবাই মিলে সকালবেলা নর্থের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে আবার সেই চার্চ চলে আসে আর সে আবারও তাদেরকে তার গ্রুপে জয়েন হতে বলে। চার্চ এখানে এলির প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল। সে তার গ্রুপে মানুষকে জয়েন করাতে চায় আর সে নিজে সেই মানুষদের উপর রাজত্ব করতে চায়। কিন্তু হিউ চার্চকে আবারও মানা করে দেয় আর সে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু চার্চ আবার কিছুতেই এলিকে না নিয়ে যেতে চাইছিল না। হিউ তখন বাধ্য হয়ে চার্চকে তার বন্দুকের সাহায্যে ভয় দেখায়। ফলে চার্চ তার গ্রুপকে নিয়ে সেখান থেকে চলে যায়। এলি এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রাতের বেলা তাদের ঘরের সামনে একটি বাচ্চা মেয়ে আসে। তাদের কাছে মনে হয় মেয়েটি হয়তো ওয়েডদের হাত থেকে বেঁচে গিয়েছে আর তার হয়তো থাকার মতো কোনো জায়গা নেই, তাই তারা তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। তারা তখন মেয়েটির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মেয়েটি তাদের কোনো কথার জবাব দিচ্ছিল না। কেউ তখন দেখতে পায় এই মেয়েটির অর্ধেক জিভ কাটা। সে এতে বুঝে যায় যে মেয়েটিকে চার্চ পাঠিয়েছে। কিন্তু তাদের কোনো কিছু করার আগেই মেয়েটির শরীরে অনেকগুলো ফোনের অ্যালার্ম একসঙ্গে বেজে উঠেছে। তখন তারা দেখতে পায় মেয়েটির পোশাকের নিচে অনেকগুলো ফোন সেট করা। আসলে এটা ছিল চার্চের একটি প্ল্যান, যাতে করে ওয়েটরা তাদের বাড়িতে চলে আসে। প্রতিটি ফোনে অনেক জোরে জোরে অ্যালার্ম বাজছিল। ফলে অ্যালার্মের শব্দ শুনতে পেয়ে ওয়েটরা তাদের বাড়ির আশেপাশে চলে আসে। তখন হিউ এবং তার ওয়াইফ সঙ্গে সঙ্গে ফোনগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দেয়। এতে করে ফোনের অ্যালার্ম বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে তারা সবাই মিলে নর্থের উদ্দেশ্যে রওনা হয় আর কয়েক ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। আসলে এখানে সারা
সারা বছরই বরফ পড়ে, যার ফলে এই এলাকা সবসময় ঠান্ডায় থাকে। এলিরা এখানে থাকার জন্য একটি ক্যাম্প তৈরি করে, আর তারা সেখানে একদম নির্ভয়ে বসবাস শুরু করে। কিছুদিন পর এলি জেকের সঙ্গে যোগাযোগ করে। এরপর আমরা দেখতে পাই জ্যাক এখন এলির সঙ্গেই থাকে, আর তারা এখন ওয়েটদের মারা শিখে গিয়েছে। অর্থাৎ মানুষ এখন এই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। কিন্তু এই প্রাণীগুলো শব্দ শুনলেই কেন খেপে যেত? আসলে এরা হলো হাজার হাজার বছরের পুরনো এক ধরনের প্রাণী, যারা কিনা অন্ধকার গর্তে বসবাস করত। এমনকি তারা মাটির 1000 ফিট নিচে ছিল, তাই তাদের কানে কখনো কোনো আওয়াজ পৌঁছায়নি। কিন্তু যখনই তারা সেখান থেকে বাইরের দুনিয়া এসেছে, তখন শব্দ শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে যাচ্ছিল। তাই যখনই কোনো মানুষ অথবা প্রাণী সামান্য পরিমাণ শব্দ করছিল, তখনই তারা তাদেরকে মেরে ফেলছিল। কিন্তু এখন এই সকল প্রাণীগুলো বাইরের দুনিয়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাই খুব শীঘ্রই পৃথিবী আবারও ঠিক হয়ে যাবে।